নমস্কার, শুরু করছি আজকের বিশেষ সংবাদ বুলেটিন। মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মধ্যমগ্রামের দোহারিয়াতে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। বাইকে করে এসে স্করপিও গাড়িতে থাকা চন্দ্রনাথ রথকে গুলি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথ রথের। পুলিশ সূত্রে খবর, ঘটনায় ৩ থেকে ৪ জন আত্মায়ীর যোগ রয়েছে। ৪ চাকা গাড়ি থেকে নেমে গুলি চালানো হয়েছে বলে অনুমান। অন্যদিকে বাইক প্রস্তুত ছিল পালিয়ে যাওয়ার জন্য। চন্দ্রনাথের গাড়ির পাশেই এসে দাঁড়িয়েছিল বাইক। পুলিশের অনুমান, বিকেল থেকেই আত্মায়ীরা অপেক্ষা করছিল, কারণ দোলতলার সাহারা ব্রিজের কাছে বিকেল ৩:৫৭ ৪ চাকা গাড়িটি দেখা গিয়েছিল। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়ায় বাইকে করে এসে তার গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে আর এক যুবকও ছিলেন, তার নাম বুদ্ধদেব বেরা। তাদের দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। বুদ্ধদেবকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে রেইকি করে পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তার আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে মধ্যমগ্রামের হাসপাতাল থেকে এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, মৃতের পরিবারের ও আহতদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেবে দল। আজ বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়ায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের জন্য সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি শনিবার পর্যন্ত চলবে। উত্তরপ্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। এর ফলেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে, রোদের তেজ বাড়বে, গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। শপথ ঘিরে প্রস্তুতি তুঙ্গে বিজেপির। আগামী ৯ তারিখ শনিবার এই শপথ ঘিরেই সাজ রব গোটা ব্রিগেড ময়দান চত্বরে। এ রাজ্যে বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানকে জাতীয় স্তরের কর্মসূচির রূপ দিতে চলেছে বিজেপি। শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ শপথ নেবেন কিনা তা বুধবার পর্যন্ত স্পষ্ট নয়। বিজেপি সূত্রে খবর, পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ নাও নিতে পারে। মুখ্যমন্ত্রী ছাড়া ২ জন উপমুখ্যমন্ত্রী এবং আরও কয়েকজন মন্ত্রীর শপথ সেই মঞ্চ থেকে হতে পারে। তবে সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও ব্রিগেডে হাজির করার কথা ভাবা হচ্ছে। পশ্চিমবঙ্গ ছাড়া এখন ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিজেপির সরকার রয়েছে। প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হচ্ছে শপথের ব্রিগেডে। বিজেপি সূত্রের খবর, প্রত্যেক বিধায়ককেই ১,০০০ লোক আনতে বলা হয়েছে। যেসব আসনে বিজেপি জেতেনি সেখান থেকেও শপথ অনুষ্ঠানে কর্মী সমর্থকদের আনতে বলা হয়েছে। বীরভূমের সিউড়ি সংলগ্ন তিলপাড়া ব্যারেজের জরুরি মেরামতি ও পুনর্বাসনের কাজ শুরু করল প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়ে ব্রিজের মুখ ডিভাইডার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আজ থেকে টানা ১ মাস এই ব্যারেজের ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী কেবলমাত্র পথচারীরা ফুটপাত ব্যবহার করে হেঁটে যাতায়াত করতে পারবেন। দীর্ঘদিন ধরেই এই ব্যারেজটি জরাজীর্ণ অবস্থায় ছিল। গত বছর বর্ষার সময় তিলপাড়া ব্যারেজের বেশ কয়েকটি এক্সটেনশন ওয়াটার ডিভাইডার পিলার ভেঙে পড়ায় আতঙ্ক ছড়ায়। সে সময় সাময়িকভাবে মেরামতি করা হলেও সম্প্রতি ফের পরিকাঠামোগত ত্রুটি ধরা পড়ায় বড়সড় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এই স্থায়ী মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জরুরি সংস্কারের জন্য গত মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কেরলের মুখ্যমন্ত্রী পদে বর্তমানে ৩টি নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। কেরলে ১ দশক পর ক্ষমতায় প্রবলভাবে ফিরে এসেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। কিন্তু উদযাপন শেষ হওয়ার আগেই সামনে এসেছে বড় প্রশ্ন, কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী কে?
কংগ্রেসের ভেতরে ইতিমধ্যেই শুরু হয়েছে ত্রিমুখী লড়াই। পুরনো নেতারা ইতিমধ্যেই লবিং শুরু করছেন, জোট সঙ্গীরা নিজেদের পছন্দ জানাচ্ছেন, আর সমর্থকরা রাস্তায় ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠেছেন। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের ক্ষেত্রে নিরাপদ ও নিশ্চিত রিটার্ন খুবই গুরুত্বপূর্ণ। আপনিও যদি কম রিস্কের নিশ্চিত রিটার্ন পেতে চান, তাহলে সঞ্চয়ের জন্য পোস্ট অফিসের স্কিমগুলো একটি ভালো বিকল্প হতে পারে। বিশেষ করে পোস্ট অফিস টাইম ডিপোজিট বা পিওটিডি স্কিম, যা ভারতের অন্যতম জনপ্রিয় পোস্ট অফিস সঞ্চয় প্রকল্প। পিওটিডি এমন একটি স্কিম যেখানে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখলে আপনি গ্যারান্টিড রিটার্ন পাবেন। এটি অনেকটা ব্যাংকের এফডির মতো কাজ করে, তবে এতে ভারতের সরকারের গ্যারান্টি থাকে, অর্থাৎ এটি একটি জিরো রিস্ক সেভিং স্কিম। পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে একবার বিনিয়োগ করলে 2 লক্ষ টাকারও বেশি সুদ আয় করা সম্ভব। সুদের হিসাব ত্রৈমাসিক ভিত্তিতে করা হয়, তবে এর পেমেন্ট বছরে একবার দেওয়া হয়। এই স্কিমে বিনিয়োগের মেয়াদের উপর নির্ভর করে সুদের হার নির্ধারিত হয়। যেমন 1 বছরের জন্য জমা করলে সুদের হার 6.9%, 2 বছরের জন্য 7%, 3 বছরের জন্য 7.1%, 5 বছরের জন্য 7.5%। চ্যাট জিপিটির মতো এআই টুল আসার আগে ইন্টারনেটে মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটি ব্যবহার করত সেটি হলো গুগলের সার্চ ইঞ্জিন। অনেকের তো অভ্যেসেই ছিল প্রথমে গুগলে সার্চ করা এবং তারপর গুগলের হোম পেজ খোলা। হোম পেজ খুললেই সামনে দেখা যায় একদম পরিষ্কার ও ফাঁকা একটি পেজ, মাঝখানে একটি রঙিন লোগো আর নিচে একটি ছোট্ট সার্চ বক্স। এর বাইরে আর কিছুই নেই, এমনকি কোনো বিজ্ঞাপনও নয়। যে পেজে প্রতিদিন কোটি কোটি মানুষ ভিজিট করেন, সেটিকে গুগল কেন ফাঁকা রেখেছে? এই ফাঁকা জায়গার পিছনেই লুকিয়ে রয়েছে $বিলিয়ন খেলা। শুরুর গল্পটা বেশ ইন্টারেস্টিং। 1998 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির 2 ছাত্র ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন গুগল নামে একটি সার্চ ইঞ্জিন তৈরি করছিলেন। সেই সময় হোম পেজ ফাঁকা রাখার কোনো পরিকল্পিত কৌশল ছিল না, বরং ছিল এক ধরনের বাধ্যবাধকতা। আসলে তখন তাদের HTML কোডিং ভালোভাবে জানা ছিল না, তাই তারা শুধু একটি সিম্পল সার্চ বক্স বানিয়ে কাজ শুরু করেছিলেন। কিন্তু পরে যখন দেখলেন মানুষ এই পরিষ্কার সূত্র ডিজাইনটি খুব পছন্দ করছে, তখন সেই বাধ্যবাধকতাই ধীরে ধীরে বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়িক কৌশলে পরিণত হয়। নদিয়ার করিমপুর ও সংলগ্ন বিভিন্ন এলাকায় এখন চোখে পড়ছে রসুন শুকানোর ব্যস্ত ছবি। মাঠে মাঠে, বাড়ির ছাদে কিংবা উঠোনে সারি সারি করে শুকোতে দেওয়া হয়েছে রসুন। কোথাও আবার মাসখানিকের জন্য চুক্তিতে নেওয়া জমিতে বিঘার পর বিঘা জুড়ে চলছে রসুন শুকানোর কাজ। ব্যবসায়ীরা টানা প্রায় 20 দিন ধরে সেই সব জমিতে রসুন শুকাচ্ছেন। এমনকি জমির এক কোণে ছোট্ট কুড়েঘর বানিয়ে সেখানেই রাত কাটাচ্ছেন অনেকে। করিমপুর, থানাপাড়া, হোগলবেড়িয়া ও মুরুটিয়া এলাকায় প্রতি বছরই রসুনের চাষ হয়ে থাকে। তবে গোয়াস, রহমতপুর, বারবাকপুর ও মুরুটিয়া এলাকায় উন্নত মানের রসুন উৎপাদনের জন্য বিশেষ পরিচিতি রয়েছে। স্থানীয় চাষিদের দাবি, এবছর উৎপাদন মোটামুটি ভালো হলেও বাজার দর নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। সুপারস্টার থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে। তিনি সরকার গঠনের জন্য সক্রিয়ভাবে কাজ করছেন। মাত্র একদিন আগে তিনি তামিলনাড়ুর রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই তামিলনাড়ু ভেট্রি কাজাগাম বা টিভিকের প্রধান সি জোসেফ বিজয়ের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2015 সালে থালাপতি বিজয়ের বিরুদ্ধে আয় ও আর্থিক লেনদেন গোপন করার অভিযোগ ওঠে। তামিল চলচ্চিত্র পুলি মুক্তির পর এই অভিযোগগুলো সামনে আসে। আয়কর বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তার বিরুদ্ধে আয় গোপন করা, অতিরিক্ত নগদ পারিশ্রমিক গ্রহণ করা এবং আর্থিক লেনদেন গোপন করার অভিযোগ আনা হয়েছিল। এই ছিল আজকের বিশেষ সংবাদ বুলেটিন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।